এই মুহূর্তে পুরো ঢাকা শহর যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। ব্যাপারটা ঠিক এমনই, কারণ আমি এখন আছি শাহবাগ মোড়ে। আজকে যে জামাতের জাতীয় সমাবেশের তারা ডাক দিয়েছে সেটি আনুষ্ঠানিকতা শুরু হবে আসলে দুপুর 2টা থেকে, কিন্তু 10টার থেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের তারা আয়োজন করেছে। এরপরে 2টোর পর থেকে আসলে কেন্দ্রীয় নেতারা এবং জাতীয় যে নেতারা রয়েছেন তারা বক্তব্য দেওয়া শুরু করবে। কিন্তু আমি যদি যে চিত্রটি আপনাদের দর্শক দেখাতে চাই সেটি হচ্ছে, আমি এখন আছি বললাম শাহবাগ মোড়ে, এবং এই মোড় দিয়ে পুরো একটি জনস্রোত যেন শেষ হবার নয় এরকম একটি জনস্রোত এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে। খণ্ড খণ্ড মিছিল আমরা দেখতে পাচ্ছি, ঢাকার বিভিন্ন মহানগরীয় ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এবং তাদের সঙ্গে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে এবং সেই সাথে স্লোগান, এবং স্লোগানে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। সেই খণ্ড খণ্ড মিছিল এবং এমনকি ঢাকা শহরের বাইরে থেকেও দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যে বিষয়টি অনেক বেশি আলোচিত হয়েছে সেটি হচ্ছে ট্রেন ভাড়া করে, লঞ্চ ভাড়া করে, বাস ভাড়া করে আমরা বিভিন্ন জনসভায় যেরকমটি দেখে থাকি, কিন্তু এবারে জামাতের এই জাতীয় সমাবেশকে ঘিরে এই যে ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে আসা ব্যক্তিদের নিয়ে যে ধরনের আলোচনা হয়েছে এটি আসলে অন্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি, এবং সেটির প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায়। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মোড়ে মোড়ে ঢাকা থেকে আসা বাসগুলো, সেগুলো থেকে জামাতের নেতাকর্মীরা নামছেন এবং তারপর সেখানে তারা কিছুটা প্রস্তুতি নিয়েই এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা আসছেন। এই মুহূর্তে আপনি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে একটি খণ্ড মিছিল আমরা দেখতে পাচ্ছি মিরপুর 14 নম্বর সাংগঠনিক ওয়ার্ড, ভাসানটেক থানা, কিংবা এই যে অত্র যেই এলাকা, এই পুরো এলাকার যেই মিছিলগুলো সেগুলো এই শাহবাগ মোড় পার হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে, বিভিন্ন সহকর্মীর মাধ্যমে আমরা দেখিয়েছি এর আগেও যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই জামাতের নেতাকর্মী দিয়ে, কিন্তু তারপরেও যেন এই স্রোত শেষ হচ্ছে না। আজকে মূলত এই জাতীয় সমাবেশকে ডাক দেওয়া হয়েছে 7 দফা দাবি নিয়ে, এবং যেহেতু সামনে একটি নির্বাচনের ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতিও বলা চলে, সেই জায়গায় এই জাতীয় সমাবেশটাকে অনেক বড় এবং গুরুত্বপূর্ণভাবে দেখছেন জামাতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ছাড়াও যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকা মহানগর থেকে যেই নেতাকর্মী কিংবা সদস্য যারা আসছেন তারাই। আমি কিছুক্ষণ আগে কয়েকজন সদস্য এবং ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক যেই নেতারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারাও একই কথা বলছে যে আজকের জাতীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দলটির জন্য, কারণ বিগত বছরগুলোতে জামাতের উপরে যে পরিমাণে অত্যাচার, নিপীড়ন, অন্যায় এবং বিশেষ করে তাদের যারা সিনিয়র পর্যায়ের যেই নেতারা রয়েছেন তাদেরকে যেই বিচারের নামে যে প্রহসন, এই সব কিছু মিলিয়ে আসলে তারা বলতে চায় যে এখন যে পরিবর্তিত সময়, এই পরিবর্তিত সময়ে দেশের একমাত্র ভরসা জামাত ইসলামী বাংলাদেশ, এটি তারা বারবার বলতে চাচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা বলতে চাচ্ছে যে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা একটি যদিও তারা বলতে চায় যে ইসলামী আইন এখানে প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু সেই বিষয়ে তারা শুরুতেই যে খুব জোরালো ব্যাপারটা বলছে যে শুরুতেই তা হবে তা না, কারণ মানুষকে বুঝাতে হবে যে ইসলাম কতটুকু শান্তির ধর্ম। ইসলাম আসলে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ভিন্ন ধর্মাবলম্বী থেকে শুরু করে যারা অন্য মতামতের যারা মানুষজন রয়েছেন তারাও যে এই জামাত যদি ক্ষমতায় থাকে, ওই ধরনের আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে যেই ধরনের পরিবেশ সৃষ্টি হবে সেখানে সবাই সমানভাবে বসবাস করতে পারবে, সবার মতামত দেওয়ার অধিকার থাকবে, ভিন্ন ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্ম পালন করতে পারবে, সেখানে কেউ বাধা দিবে না। এমনকি তারা এটিও বলছেন কয়েকজন নেতাকর্মীর সাথে আমি কথা বলে যে নারীরা যেরকম মনে করেন যে তাদের আসলে ঘর থেকে বের হওয়া যাবে না, তাদের কর্মস্থলে তারা যেতে পারবেন না, তাদের চাকরি করা নিষিদ্ধ হয়ে যাবে, এই ব্যাপারগুলো তারা পরিষ্কার করেছে যে না, এরকম ব্যাপারটা কখনোই হবে না। তারা যেটা বুঝাতে চায় যে অন্যান্য যেই দেশগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম রয়েছে সেই দেশগুলোর ঘটনা এবং
মূল যে ইসলাম, আল্লাহ এবং তার রাসূলের যে ইসলাম, সেটি যে পুরোপুরি এক তাও কিন্তু নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে ইসলাম, সেই ইসলামে কখনোই কাউকে বেঁধে রাখার কোনো নিয়ম নেই, কিংবা সেখানে কাউকে বেঁধে রাখার অধিকারও কারণ নেই। এই সব কিছু মিলিয়ে আসলে তারা বলছে, আরও একটি বিষয় তারা বলছে যে আমাদের যেই দেশের যেই একটি উন্নয়নশীল দেশ, এবং সবথেকে বড় কথা বাংলাদেশের যেই রাজনৈতিক যেই পরিবেশ এবং রাজনৈতিক যে সংস্কৃতি, সেখানে যেই দলই স্বাধীনতার পর থেকে ক্ষমতা এসেছে কিনা তারা তাদের আখের গোছারের চেষ্টা করেছেন, তাদের নেতাকর্মীরা নিজেরা লাভবান হয়েছেন, তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু সাধারণ মানুষ কিংবা জনগণের জন্য কেউ চিন্তা করেনি, কেউ ভাবেনি। এমনকি 5 আগস্ট পরবর্তী সময়েও একটা পরিবর্তন তারা চিন্তা করেছিল, যে যেহেতু গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের মানুষ যেই শাসন ব্যবস্থা দেখেছে এবং ভিন্ন মতের মানুষদেরকে যেভাবে চাপিয়ে রাখা হয়েছিল, তাদের মত প্রকাশের অধিকারকে যেভাবে খর্ব করা হয়েছিল, সেই জায়গাটা থেকে আসলে সেই জায়গা থেকে জামাত ইসলামীর নেতাকর্মীরা মনে করেছিল যে একটা পরিবর্তন আসবে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে ঐক্যের একটা যে ফাটল এখন দেখা দিয়েছে, ভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেভাবে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং একে অপরকে ছোট করে কথা বলছে, এই বিষয়গুলো তাদের মনেও কষ্ট লাগছে যে ব্যাপারটা আসলে এরকম হওয়ার কথা ছিল না। 5 আগস্ট পরবর্তী সময়ে সবাই একসাথে মিলে মিশে এই দেশটা গড়ার জন্য সামনে এগিয়ে যাওয়ার কথা বলছে। জামাতের আজকে যে 7 দফা দাবিতে আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হতে যাচ্ছে, এবং এখানে একটি কথা বলে রাখা ভালো যে জামাত এর আগে কখনোই একক ডাকে কিংবা একক কর্মসূচিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কখনোই সমাবেশ করতে পারেনি। এবারই এই 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত প্রথমবারের মতো একক কর্মসূচিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করতে যাচ্ছে, এবং সেখানে তারা 7 দফা দাবি তারা তুলে ধরেছেন। সেখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে, এবং জামাতের যারা সাধারণ কর্মী সমর্থকরা রয়েছেন তারা বলতে চাচ্ছেন যে বর্তমান প্রেক্ষাপটে এই 7 দফা দাবির থেকে বড় আর কোনো দাবি নেই। কারণ তারা বলতে চান যে নির্বাচন অবশ্যই এই দেশে দরকার, গণতান্ত্রিক পথে যাওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, কিন্তু সেই নির্বাচনের পথ এবং সেই নির্বাচন এমন একটি প্রক্রিয়ায় হতে হবে পরবর্তী সময়ে গিয়ে আর শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে উঠতে না পারে। সেই পথটিকে আগে নির্দিষ্ট করতে হবে, সেই পথটিকে আগে সিলেক্ট করতে হবে, তারপর নির্বাচন করতে হবে। তারপর যেই দলই ক্ষমতায় আসুক না কেন সেই দলই ক্ষমতায় পরিচালনা করবে, কারণ এটা মানুষের ভোটাধিকার, মানুষ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে। তো আমি যেটা বলছিলাম যে তারা 7 দফা দাবি নিয়ে যেটা বলছিল যে এই 7 দফা দাবি এই সময়ের থেকে গুরুত্বপূর্ণ আর কোনো দাবি হতে পারে না, যেখানে খুব স্পষ্ট আকারে বলা হয়েছে যেখানে নির্বাচন নিয়ে কিন্তু আলাদা কোনোভাবে উল্লেখ করা হয়নি যে ফেব্রুয়ারি কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু এই নির্বাচনের পথকে আরও যেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হয়, কিংবা এই পথটাকে যেন মসৃণ করা হয় এবং সব দল মত এবং মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পথটাকে পরিষ্কার করার জন্যই আমরা তার সকল গণহত্যার বিচার এবং তার আগের যে গণহত্যা হয়েছে, শাপলা চত্বরের গণহত্যা কিংবা বিভিন্ন সময় সব গণহত্যার বিচার করতে হবে। এমনকি 2 নম্বরে রয়েছে রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটি আগে নিশ্চিত করতে হবে, কারণ রাষ্ট্রের মৌলিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই সময়ে যদি এই মৌলিক সংস্কার যদি না হয় তাহলে আবারও এই দেশে শেখ হাসিনার মতো স্বৈরাচার সরকার হয়ে উঠতে পারে, কিংবা যেই আসুক না কেন এই বিষয়টিকেও আসলে তারা গুরুত্ব সহকারে দেখছে। আরও একটি বিষয় আমি যদি আপনাদেরকে বলি দর্শক, সেটি হচ্ছে যে ঐতিহাসিক জুলাই সনদ তারা এবং সেই সাথে ঘোষণাপত্র। কারণ দর্শক আপনারা জানেন যে এই যে 5 আগস্ট পরবর্তী সরকার যে এখন ক্ষমতায় রয়েছে, কিংবা যেহেতু সংবিধান নিয়ে একটি প্রশ্ন উঠেছে যে এই সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশের যেই প্রাতিষ্ঠানিক কাঠামো কিংবা একটি রাষ্ট্র পরিচালনা করার যেই পদ্ধতি সেটা ভুল পদ্ধতিতে চলছে, তাহলে সেটিকে যদি গ্রহণযোগ্য থাকবে, সেটিকে যদি একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হয় এবং সেটিকে যদি কোনো ম্যান্ডেট দিতে হয়, তাহলে এই জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদ
ওদের কোনো বিকল্প নেই। যদি এই যেই বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধানকে পরিবর্তন এবং বড় ধরনের পরিবর্তন যদি করতে হয়, কারণ এই যে মৌলিক সংস্কার, এই মৌলিক সংস্কারে কিন্তু যেটি বারবার বলা হচ্ছে এখানে সংবিধানের অনেক বিষয়গুলো রয়েছে যেগুলোর মৌলিক সংস্কারের দাবি তারা করছেন, এবং অনেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে অনেক বড় বড় রাজনৈতিক দলই কিন্তু মৌলিক সংস্কারে কিছু কিছু বিষয়ে একমত, এবং অধিকাংশ দল অনেকগুলো বিষয়ে কিন্তু একমত হয়েছে। এছাড়াও একটি বিষয় এখানে তারা নিয়ে এসেছেন 4 নম্বরেই, সেটি আমরা দেখতে পাচ্ছি যে সেই 4 নম্বরে কিন্তু সব থেকে এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ, যেটা ইতিমধ্যে কিন্তু এই অভিযোগ বিভিন্ন মহলে আমরা দেখেছি, এমনকি আমরা 71 পরবর্তীও দেখেছি যে মুক্তিযোদ্ধারা তাদের যেই যোগ্য অধিকার কিংবা মুক্তিযোদ্ধাদের যে সম্মান সেটি তারা পাননি। ঠিক একই রকমভাবে 24 পরবর্তী যেই আহত নিহতরা রয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকেও 1 বছর পার হতে না হতেই তারাও কোনো না কোনোভাবে তাদের যে অর্জন, সেই অর্জনকে ছোট করে দেখা হচ্ছে, কিংবা তাদের যে অধিকার, সেই অধিকার খর্ব করা হচ্ছে। তাই 4 নম্বরেই তারা নিয়ে এসেছেন জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই যে 1 থেকে 4 নম্বর পর্যন্ত এই 4টি দাবি কিন্তু জুলাই পরবর্তী দাবি, এবং জুলাইয়ের যারা স্টেক হোল্ডার কিংবা জুলাইকে যারা ধারণ করেন প্রত্যেকের জন্যই এই দাবি বলে মনে করছেন জামাতের কর্মী সমর্থকরা। 5 নম্বরে তারা নিয়ে এসেছেন যে পিআর পদ্ধতি, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এই যে সংসদের নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবেন, এই যে বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাত থেকে শুরু করে অনেক বৃহৎ দল তারা এই বিষয়টিকে পিআর পদ্ধতিকে তারা বাস্তবায়ন করতে চায়, যে কারণ তাহলে সংসদে কোনো একটি রাজনৈতিক দলের একক আধিপত্য থাকবে না। তো আরও কয়েকটি ধারা রয়েছে, সেই ধারাগুলো নিয়ে পরবর্তীতে হয়তো বিস্তারিত আলোচনা করব দর্শক, এবং জামাতের নেতাকর্মীরা এই ধারাগুলো নিয়ে কি বলছেন এবং এই দাবিগুলো তারা কেন আজকের এই জাতীয় সমাবেশে উত্থাপন করলেন, ঠিক কি যুক্তিতে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আপনাদের সামনে তুলে ধরবো জামাতের কর্মী সমর্থকদের কথা। এই ছিল আমার কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই মিছিল যেন শেষ হবার না, খণ্ড খণ্ড মিছিল একসাথে হয়ে একটি বৃহৎ জনসমাগমের সৃষ্টি হয়েছে এই শাহবাগ মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ, এবং বিভিন্ন এর পরবর্তীতে আমরা এই সমাবেশের সর্বশেষ আপনাদেরকে জানাবো।